হ্যালো রয়েশ, হ্যালো রয়েশ, হ্যালো স্যার, কেমন আছেন স্যার? রয়েশ বুঝি না কেমন আছি, বলো তো কেমন আছি? গরমের মধ্যে কেমন থাকবেন স্যার? যে গরম হ্যাঁ? পড়ছে, যে গরম পড়ছে স্যার। হ্যাঁ, এটা ভালো কথা বলছিস। আর আমাদের রাজনীতিতে যে ঠান্ডা হয়ে গেছে, আর কেমনে ভালো থাকবেন? রাজনীতি ঠান্ডা আর প্রকৃতি গরম। গরম। আমাদের এখন মোদি আসতেছে, হাসিনাকে মোদি কালকে তো যেটা শুনলাম, হাসান মাহমুদ সুরঞ্জিত বলছে বিএনপির সাথে দেখা হবে না মোদির। মনে হয় মোদির সঙ্গে দেখা হবে কি স্যার? মনে হয় তো না। আমি তোমাকে বলি, আজকে বাংলাদেশ প্রতিদিনের একটা খবর পড়বা। সাউথ মানে হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস, সেনাবাহিনীর অফিস, নৌবাহিনীর অফিস, বিমান বাহিনীর অফিস, ওটা হচ্ছে ক্যাবিনেট অফিস। ওখানে খবর হচ্ছে যে বাংলাদেশ, ভারতবর্ষ বাংলাদেশের কাছে কি অপমানটা পাইছে, এরকম তাদের 5,000 বছর ইতিহাসে এইরকম অপমান কেউ পায়নি। ওই যে পরম দেখা করে বলছে প্রণব মুখার্জি করে ব্যক্তি ছিলেন না, উনি ছিলেন 120 কোটি মানুষের প্রতিনিধি এবং তাদের শিষ্য। তাদের ভারতের পতাকা বহন করে এখানে গেছেন এবং তাকে যেভাবে অপমানিত করা হয়েছে, এবং ভারতের ইতিহাসে এরকম অপমানিত কেউ কখন করেনি। এবং এটা ভারতের জনগণকে অপমান করা হয়েছে, তাদের গণতন্ত্রকে অপমান করা হয়েছে। এবং আরো বলছেন আমরা, উনি তো প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু তবুও আমরা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি তাকে সম্মান দিয়েছিলাম। এই সম্মানের উনি মূল্য এইভাবে দিলেন তার দেশে। উনি তো ডাকছিলেন, তাই আমি ওখানে গেছিলাম। আর উনি বলছিলেন আমার সাথে দেখা করবেন, আমি বলছি হ্যাঁ দেখা নিশ্চয় করবো। না না, খালেদা জিয়া যখন ভারতে গেছিল তখন তাকে তো লাল কার্ড দিয়ে সম্বর্ধনা দিচ্ছে, চিনে দিচ্ছে। পড়ো না কাগজ পড়ো না, পড়ে না পড়বো স্যার, ওটা এখন পাবে এই কাগজটা। ওই আমি যেখানে তো তোমার কথা ঠিকই বলছে, মোদি মধ্যে দেখা করতেছে না। মোদি করবে না তো, মোদি করবে না। একটা ব্যাপার সেবার কিছু মতো হচ্ছে, কারণ না মোদির বলছে মোদি বলছে যে আমি প্রধানমন্ত্রী, কিন্তু আমার তো রাষ্ট্রপতি আছে। হ্যাঁ, তো রাষ্ট্রপতিকে তো সে দরজায় খুললো না, রাষ্ট্রপতি এত করে তার দরজায় বসে পড়লো, বললো যে খোলো খোলো, আসুন আমি তোমার বাড়ির ভিতরে যাই। এর আগে প্রণব মুখার্জি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, খালেদা জিয়ার বাসায় দেখা করে গেছে। আবার উনি প্রধান রাষ্ট্রপতি হইলো, তখন উনি এটা করলো না। এই যে খালেদা জিয়ার তো এই একরকমই ভুল হয়েছে স্যার, দুইটা জায়গায় ভুল হয়েছে। আমি এখনো বলি স্যার, প্রণব মুখার্জির সঙ্গে দেখা করলে হরতালের মধ্যে উনি বলে যে আমি হরতালের মধ্যে যাবো না। কেন বলছে? আমি হরতাল শিথিল করলে কিটা হইতো। 2 নম্বর কথা, হাসিনা যখন ওনাকে টেলিফোন করছিল, ওদিন উনি হরতালটা উদ্যোগ করে গণভবনে যে বলে আসতো যে হয় আপনি পদত্যাগ করুন, না এই ফর্মুলা আপনি নির্বাচন করুন। খালেদা জিয়ার কথা হলো আর খালেদা জিয়ার বেটার কথা হলো, জনগণ আমাদের সঙ্গে আছে, আমরা তাদেরকে টেনে হেসে নাও। আরে বেটার ঘর, জনগণ তোদের বুকের রক্ত দিতে দিয়ে লাভ কি? তোরা তো আবার যাই জায়গা মতো ঠিকই ভুলে যাইস। ঠিক ঠিক ঠিক। তোরা তো আবার ওই যে চোর বাটপার থেকে ভালো চিনিস, ভালো লোক তোরা চিনিস না। তোমাদের বিপদ আছে। না না, আমি আপনাকে এই যে বলতেছি যে খালেদা জিয়া 19 সালও ক্ষমতা আসতে পারবে না। 19 সালে ওরা ক্ষমতা দিবে না। 19 সালে ক্ষমতা দিবে না। 19 সালে যে কাজটা করবে, ভারতের ছত্র ছায় আমাদেরকে 19 সালে যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, ওই সিটি কর্পোরেশনের মতো আমাদেরকে মানে কাটে নিয়ে ওই যে দল মানে করে নিয়ে ওরা ক্ষমতায় চলে যাবে। এখান থেকে আপনাকে বলি, বিএনপি ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নেই। যদি আসে আল্লাহ, ওই যদি বলেন যে সেনাবাহিনী থেকে যদি কোনোদিন আবার কোন লোক যদি কোনোদিন বিদ্রোহ ঘোষণা করে, সেনাবাহিনী করবে না, সেনাবাহিনী কথা বলবে না। সেনাবাহিনীর লোক সেনাবাহিনীর রেশন খাই, আমার রোগ সাথে সেনাবাহিনী আমাকে দেখাশোনা করে, সেনাবাহিনীর রেশন খাই, সেনাবাহিনীর পেনশন খাই, সেনাবাহিনীর দয়া বাকি জীবনটা এমন করছি, সেনাবাহিনী কখন না করবে, সেনাবাহিনী আমরা কখনো করতে দেবো না। যাও, তাহলে আর আমাদের কোনো ক্ষতি নেই। সেনাবাহিনী বিদ্রোহ করে তোমাদের কাছে সিংহাসনের কাছে তোমার সেনাবাহিনীর কাজ না, অথচ অনেক ভুল করছে না, আর করবে না। তাহলে খালেদা জিয়াকে ওই কথাগুলো বলে আসতে হবে
যে আমি গেলে আমার আমার জীবনে এই সব করবো। আর খালেদা জিয়াকে দিয়ে আর হবে না, কারণ যে পর্যায়ে এখন চলে গেছে আর হবে না। বলো ওই অনেকে তো বলে যে খালেদা জিয়া বলছে আমরা কারো না, খালেদা জিয়া বলছে আমরা করে ফেলছি। খালেদা জিয়া বললেও এখন আর হবে না, ওইটা হচ্ছে স্বার্থবাদের মতো কথাবার্তা। নেতৃত্বের মধ্যে গণতন্ত্র না আনলে, নেতাদের মধ্যে যদি গণতন্ত্র না আনে, এই যে আপনার এতদিন হলো খালেদা জিয়া কোনো মিটিং নাই। আমি বললাম সকলে করো, কেউ পাইল না। কেউ বললো যে ওখানে সকলে যান, একটা লোক আসলো না। না, খালেদা জিয়া তেলুয়া পার্টিকে খুব ভালো পছন্দ করে তো। দেখো আমার আমার শরীরে তেল নাই, আমি তেল ছাড়া রান্নার ভাত খাই, তরকারি খাই, আমি তো তেল খেয়ে যাই, বুঝি না। আপনার নজরুল ইসলাম খান কি ফোন করছিল নাকি শ্রমিক দলে? হ্যাঁ, করছিল কেন? না, আমাকে জানাইলো একজন তো শ্রমিক দলের। আমি বললাম যাই তুমি স্যারকে নিয়ে এসে যে মোহন, এটা বলে বৃহস্পতিবার দিন সকাল 11টায়। আজকে তো মঙ্গলবার। ওইটা ওই একটা লোক আছে আপনাকে ও নিয়ে যাবে, ওর গাড়ি নাই। না না, আপনাকে তো নজরুল ইসলাম খান বলছে কন্ট্যাক্ট করবে। ও বুধবার দিন আপনাকে কন্ট্যাক্ট করবে। ও বৃহস্পতিবার দিন সকাল 8:30টার মধ্যে আপনি বাড়ি যাবেন। ওই আপনাকে নিয়ে যাবে। ওর কিন্তু গাড়ি নেই, আপনার গাড়িতেই নিয়ে যাবে। গাড়িতে যেতে হবে আপনাকে, তাও বলে দিলাম। কেন? না, ওর গাড়ি নেই, ও তো ওই শ্রমিক নেতা, ওর গাড়ি পাবে কোথায়? কেন? এখন তা তো আর জানি না, তো ওই ছেলেটা আপনাকে নিয়ে যাবে। ওর সাথে নিয়ে যাবে, বলে একটা মেডিটিক চলে গেল, আমি মেডিটিক চলে যাবো। শ্রমিক, আমিও শ্রমিক, আমি একটা সব সন্তান, ওটা একটা শ্রমিক, আবার ও হচ্ছে কৃষিকাজের শ্রমিক। চলো, আচ্ছা, ও ব্যবস্থা করে আপনাকে নিয়ে যাবে। আমাকে বলছিল যে আমি বললাম যে ভাই আমি তো বুঝে নেই বাবা, বৃহস্পতিবার কোথায়? বৃহস্পতিবার প্রেস ক্লাবে মিটিং সময় মিটিং হবে 11টায়, সকাল 11টায়। তাহলে দেখাতে 10:30 বেরোলে হয়। 10:30 বের হলে হবে আপনি। আচ্ছা, থাকবে কে কে? থাকবে তো শ্রমিক দলের নেতৃবৃন্দরা ভালোই থাকবে আর কি। শ্রমিক দল তো খারাপ না, ওটা প্রোগ্রাম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। জি 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 জি। প্রোগ্রাম খারাপ না, এটা ভালো প্রোগ্রাম, এটাতে চলে যাবে না। ভালো প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ, এটা যেহেতু শ্রমিক দলের প্রোগ্রাম, এটা তুমি যখন বলতেছো যাবো, তো তুমি যাবা না? আমি তো কোর্ট থেকে ওই দিক দিয়ে আসার চেষ্টা করবো স্যার। আমি তো সবসময় কথা বলা, কোনো আসা মহিলা দলের তখন বলছে আসবা, আজকে আসছো না তো? ও মহিলা দলে আমি যাই কি করবো স্যার? পরে চিন্তা করলাম যে মহিলা দলে না দেওয়াই ভালো। আরে তো আমি ওখানে গিয়ে কি করলাম? আমি আপনি তো চিফ গেস্ট। আমি অবশ্য আমি বলতে পারতাম যে আমি চিফ গেস্টের সঙ্গে আছি, ঠিক আছে। তখন তো এই যে আর খবর নাই স্যার। এখন যে খবর মোদির সঙ্গে দেখা যদি না হয়, আমরা অনেক দূর পিছিয়ে যাব। মোদির সঙ্গে ভারত আমাদেরকে যেভাবে দিছিল, খালেদা জিয়ার ওই আপনার চীন সফর করে আসলো, তারপরে চীন যে সফর করে দিয়ে গেলাম, হ্যাঁ, তো মূল্য আমাকে বাদ দিয়েছিল রে। না, ওই জন্যই তো খালেদা জিয়ার এই অবস্থা। না না না, খালেদা জিয়ার তো অ্যানালাইসিস ভুল। আপনি চীন সফর করে ভারত সফর করে আসলেন, উনি এত কিছু পাওয়ার পরে উনি মনে করলো যে আমি আরো পাইতে চাইতে পা, এখন তোকে কিছুই দিবে না। কি পাইতে চাই আমি বুঝলাম না। উনি মনে করে যে খালি আমার সাথে যারা কথা বলতে বলে না, হ্যাঁ, সেখানে ওরা বলছে তুমি আমাদের বুকে ছুঁয়ে মারছো, তুমি চিন্তা করে না করছো। এই অবস্থা থেকে তাকে আমি চিনে নিয়ে গেলাম, তাকে বাড়ি ছাড়া ভুললো, আমি চিনে নিয়ে গেলাম। একবার ছেলে একভাবে আমি আর কেউ এতটুকু সাহায্য সহযোগিতা বা কথাবার্তা কেউ বলার সাহস ছিল না সে সময়। তারপরে কি হলো? ফিরে আসার পরে আমি এখন ওই যে বলতেছি বিএনপি মনে করে আমাদেরকে ধরে আনে ক্ষমতায় বসায় দিবে। না না, আমি বলতেছি না না না, আপনি ঠিকই আছেন। এখন এখন এইবার যদি মোদির সঙ্গে কেউ তোমাদের যদি কেউ আর কখনো জীবন উপকার করে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ, দল অথবা বিশ্ব পরিমণ্ডলে যেগুলো লোক। তোমরা হচ্ছে সবচেয়ে হারামি। বিশ্ব পরিমণ্ডলে আর হচ্ছে না, আমার মনে হয় বাংলাদেশের মানুষও চুপচাপ হয়ে যাবে।
আমাদের অবস্থা এখন খুব খারাপ। আমার মনে তোমরা যে আঘাতটা দিছো এটা তো কাবার ঘরে লাগছে রে ভাই, বিশ্বাস করো। বিশ্বাস করো, এটা তো নজরুল ইসলাম গান গান লিখে গেছে, তারও মনে হচ্ছে দিওর আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে, তা আমার মনে হয় আঘাত দিছে। আঘাত তো বহুত জনে খাইছে স্যার, কি বলবেন, এই আঘাতে আঘাতে দলের জন্য। তারপরে তুমি প্রধানমন্ত্রী হতে চাও আবার আবার আঘাত দেওয়ার জন্য, এটা তো আল্লাহ দিবে না এই জন্য যে তুমি হলে আরো বেশি বেশি আঘাত দিবে, অনেক লোককে আঘাত দিবে। স্যার এটা কারণটা হচ্ছে কি স্যার, ঘরে এত আঘাত আমি সহ্য করবো না। কথা বলবো না তুমি, মনে করেন ভালো মানুষদেরকে খালেদা জিয়া চিনতেই চায় না, ওইকার তেল পার্টি তেল পার্টি তেল পার্টি তেল পার্টি। ওই শিমুল বিশ্বাসকে চিনলে হবে, শিমুল বিশ্বাস, গয়েশ্বর, মির্জাফর, ওদেরকে চিনলে উনি চলবে ভালো। তো চলো আর খেলা দেখেন। তোমরা ইনস্টিটিউটে কি অপমানটা করলা আমার মনে, আমি এগুলো ভুলে যাবো? তোমরা আমাকে কি আর বাজার অপমান করলে ভুলে যাবো? ভালো মানুষ, এই যে যারা মনে করেন বেশি বলা যায় না, যারা বেশি বিএনপি হয়ে গেছিল, আজকে ওই যে কাজী সিরাজের পড়াটা ওদেরকে শোনানো উচিত ছিল। হ্যাঁ, ওটা তুমি আবার ওকে শোনাতে বলো, এবং ওটা তুমি ওই সাইক্লো স্টাইল করে ফটোকপি করে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে আসো। যাও, কাজী সিরাজ যে কথাটা বলছে শুনেন একটা কথা, আপনি আমাদের দলের একসময় মির্জা গোলাম হাফিজ দাম দিত, শুনেন একটা কথা আমি বলি, মির্জা গোলাম হাফিজের অনেক অবদান আছিল। খালেদা জিয়া কি করতো, খালেদা জিয়া মরে গেছে, আপনাকে একটা কথা বলি, ওদিন বোধহয় গেছিল কিনা জানি না, আমি তখন ততটা জানতাম না। তারপরে আপনার মির্জা গোলাম হাফিজের নামও চলা কোনো মিটিং এ নেয় না, জমিরুদ্দিন সরকারও নেয় না। আপনি শুনেন, যত যাই হোক স্যার, তাহলে আপনি আজকে এই যে আপনার, আমরা যাই বলি না কেন, এই খন্দকার দেলোয়ার মরে গেছে, যে খন্দকার দেলোয়ার মনে কিন্তু খুব কষ্ট ছিল আপনার মতো অন্তরে, ও কিন্তু আমাকে সব বলছে। খন্দকার দেলোয়ার বলতো, খন্দকার দেলোয়ার যে কথাগুলো বলতো সেটা আমি একান্তে জানতাম, আমি কিন্তু বলতাম না। খন্দকার দেলোয়ার বলতো তোর ম্যাডাম তো ভালো মানুষ নাই, তোর ম্যাডামই ভেজাল। মিডিয়া খারাপ মানুষ, হ্যাঁ, উনি মিডিয়াতে প্রকাশ্যে বলে নাই এটা সত্যি, কিন্তু মনে ওই এরকম কষ্ট কয় যে আমাকে সারা জীবন খালি কি বই বানায় রাখছে, আমাকে এইটা ওটা হ্যান ত্যান করছে, কাজ করে দিচ্ছে খালেদা জিয়া। হ্যাঁ, ওই যে খন্দকার একদম বাজে, হ্যাঁ, চোর বাটপার, ওই যে চোর বাটপারকে দিয়ে দল চালাইছে, উমুক করছে তুমুক করছে, এটা করছে ওটা করছে, ভালো লোকের কখনো মূল্যায়ন করে নাই, উমুক করে নাই তুমুক করে নাই। ঠিক আছে, যেহেতু দলটা করছিলাম আমি, ওই ইয়া করে আসছিলাম, ভাসানি ন্যাপ করে এখানে আসছি, তারপরে এটাও বলছে যে আমার পরিবারের ছেলে পেলে গুলা তো ভালো না, কি করবো, যা আল্লাহ দিছে। এখন শেষকালে যখন আমাকে মহাসচিব বানাইতে হয়ে গেছে, আমি অন্তত বেগম জিয়ার সাথে বেমানিটা করতে রাজি না, করেনি অবশ্য, না করেনি। এখন আপনার শুনেন, আমি করিনি কিন্তু, আমি করিনি না, আপনি করেন নাই। আজকে দেখেন বি চৌধুরীর মতো লোক ওদিন এই যে গেল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আমি এখনো বলছি বি চৌধুরীকে আপনি সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠিত করার, ওর ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে তোমার কাছে লেখা করতে গেছিল, ছেলেকে বানাইছিল, আশীর্বাদ দিল না। তারপরে আপনি শুনেন কোথায় কি আছে, তোমরা তো কৃতজ্ঞতা স্বীকার করেই না, কৃতজ্ঞতা নয়, তোমরা কৃতজ্ঞ যে উপকার করে তার যত বড় ক্ষতি করো, এটার নামে বি চৌধুরীর মতো লোক প্রেসিডেন্ট ছিল, তাকে আপনি জিয়াউর রহমানের মাজারে যায় নাই বিধায় তাকে আপনি একদম ওখান থেকে টেনে এসে নামা দিয়েছেন, সে বুঝলাম লেখা আছে যে জিয়াউর রহমান বাজারে প্রত্যেক যেতেই হবে। হ্যাঁ, এখন ওই যে সংবিধানে সংশোধন করো, এখন কথা হলো সংবিধানে যদি সংযোজন করো তাহলে সে যেতে বাধ্য, তাহলে সে যেতে বাধ্য নয়, তার একটা নিজের বিচার বিবেচনা আছে, তার একটা নিজের একটা বিবেচনার ব্যাপার। তখন একদল বুঝাইলো কি যে জিয়া রহমান হত্যার পিছনে তারও ইন্ধন ছিল, এই জন্য দিল তাকে নামায়। আচ্ছা, এখন যে বি চৌধুরী আপনার প্রোগ্রামে যায়, এটা তো আপনি পাওয়া। বি চৌধুরী যদি বলে যে না আমি খালেদা জিয়ার প্রোগ্রামেই যাবো না, রাজনীতি বলা উচিত ছিল, তাহলে ওনারা এটা কাম করছে, হ্যাঁ, উনি দেখেই নাই কামটা করছে, হ্যাঁ, মহত্ব দেখাই, আমি যেতাম না। তারপরে কর্নেল অলি একটা দল যাই কিছু, কর্নেল অলি মনের দুঃখ নিয়ে দল থেকে চলে গেল, আপনি তাকে বাইরে তো নিয়ে আসবেন না? আপনি মনে করেন যে না, একটা লোক মানি মানুষ, তার ভুল হইতে পারে, অমুক হইতে, তার এক লোক গুলাকে চালাইতে হবে না? এখন মনে করেন যে না, দলটা কেমনে চলতেছে, এটা দল আছে কিনা তাও তো বুঝি না। দল নাই কোথায়, ওই যে দল তো এখন খালেদা জিয়া চুপ হয়ে গেছে,
ওই আমরা সবাই কিছু লোক বলি খালেদা জিয়া নেত্রী বলেছে, আমার নেত্রীর নির্দেশ আছে, নেত্রীর কথা নেত্রী জানেও না যে কি কথা, ওকে বেঁচে খায় বসে আছে। নেত্রীর যদি নির্দেশ থাকে তাহলে বড় যে আমাদের যে গঠনতন্ত্র আছে, মানে বিএনপি গঠনতন্ত্র ওইটা মধ্যে ঢুকাতে হলো ওই কথা। বিএনপির ইশারায়, নেত্রীর ইশারায় সবকিছু হবে। এর মধ্যে গণতান্ত্রিকতার দরকার নেই, না কোনো প্রশ্ন করা যাবে না। ওই ওর নেত্রী যা বলছে তাই। ওটা ওই কনস্টিটিউশনের মধ্যে আমাদের পার্টি কনস্টিটিউশন ঢুকে দিলে হলো। আর ঢুকতে হবে না স্যার, যেখানে স্যার যেখানে ঢুকেছে নেত্রী বলছে। ওখানে তো পাস করে এখন এই করছিস, তুই তো বুঝিস না। বুঝি স্যার, ওই যে নেত্রী যে ওই কথাটা আছে না, কয়েকদিন পরে আর নেত্রীর কাছে কেউ যাবে না, যে আপনার কথা তো আর হয় না, এই হচ্ছে ঘটনা আর কি। এখন যাবে নাকি তো তোমার হাফিজ হুজুরের সময় গেল না এত কথা বলার পরে, আর বাড়ি ভাঙলো, বাড়ি থেকে বের করে কেউ গেল না। এটা কি এখন দেখতেছো তুমি? এটা তো আমি দেখতেছি 7-8 বছর আগে থেকে। স্যার আমাদের আর হতাশ আর হতাশ। আমি কি ভুল বলতেছি? না না, আসেন ভুল বলি। মমতা আসবে, লোকজরা আপনাকে পছন্দ করে না, কেন পছন্দ করবে? ওই যে নেত্রীর ওই রকম ছোট 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 বিবেক বুদ্ধি চেতনা এগুলো কোনো কাজ করে না। না না, এখন এইভাবে থাকুক। এই যে এখন যে পজিশন গেছে মোদির সাথে, যদি খালেদা জিয়ার দেখা না হয় তাহলে তো এটা আমাদের জন্য বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। আমার এগুলো দায়িত্ব আমার কাছে নাই। না, আপনার দরকারও নাই, আপনার দরকারও নাই, আপনার দায়িত্ব নাই, দরকারও নাই, চুপচাপ খালি। তোমাকে বলি, তোমার সন্দীপ চক্রবর্তী মানে মিনিস্টার হয়ে যাচ্ছে, অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছে চিলিতে, তো ও আমাকে এটা খেতে রাখছে। তখন সন্দীপ 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 চক্রবর্তী, হ্যাঁ, তারপরে বাঙালি, সে আমাকে বলতেছিল যে সাহেব আপনারা কিন্তু কাজটা ভালো করেননি। কাজটা ভাই, এই যে প্রণব মুখার্জি উনি আসলেন, একমাত্র বাঙালি এই বাংলা ভারতের ইতিহাসে হলেন, রাষ্ট্রপতি হলেন। আপনি একটা সুন্দর আর্টিকেল লিখছিলেন, আমি এটা পড়ছি। আমরা ওই আর্টিকেলটা প্রণব মুখার্জিকে পাঠিয়ে দিয়েছিলাম প্রেসিডেন্টের টেবিলের সামনে। তো আপনারা আপনাদের এত সম্বর্ধনা দিল প্রণব মুখার্জি সে সময় লাল গালিচা, তো আপনারা দেখা করলেন, আপনারা দেখা চাইলেন যে দেখা করবেন, তারপরে উনি আসলেন, আমরা দেখা করলেন। এটা তো শুধু আপনারা প্রণব মুখার্জিকে অপমান করেননি, আপনারা ভারতবর্ষের 120 কোটি লোককে অপমান করছেন। এটা ঠিক আছে। একটা প্রেসিডেন্টের সঙ্গে প্রোটোকল দিয়ে সে পাওয়ার পরে খালেদা জিয়া মনে করে আমি নেত্রী, তুমি এখন পদে নাই, কোনো কিছু নাই। শুনেন স্যার, আপনার যত জনপ্রিয় ব্যক্তি যদি বলে যে জামাত হরতাল ডাকছে আমি কেন্দ্রে যাবো, আর জামাত হরতাল ডাকছে কি একা একা হরতাল ডাকছে? এটা জামাতের হরতাল ছিল না, এটা 30 জন হরতাল ছিল, 20 জন হরতাল ছিল। আর 20 জন হরতাল তুমি সেই 20 জনের নেতা, তুমি বলেছিলা যে আমি এই সময় থেকে এই সময় 1 ঘন্টা আমরা হরতাল বন্ধ রাখো, তাহলে তো হয়ে যায়। না না, হরতাল ওই দিন শিথিল করলে কি বা হইতো? আর উনি যে বলে যে আমি হরতালে যেতে পারবো না, এটা কোন কথা হইতো? বলে যে তোমরা জামাত ছাড়তে পারে না, জামাতের যে ভাইটা উনি দিচ্ছিলেন জামাত হরতাল ডাকছে আমি কি করবো? তার মানে জামাতের সাথে তোমাদের এমন সম্পর্ক যে সেই সময় যদি মানে একটা বিরাট কাণ্ড হয়ে যায় দেশের জন্য, তোমরা ওটা রক্ষা করতে পারবে না, কারণ জামাতের ব্যাপারে তোমরা তো জামাতের হুকুম বাধ্য। জামাতাই ডুবাইলো খালেদা জিয়াকে এবার, নিজে নিজে ডুবে থাকতে জামাত কি করবে? আচ্ছা ডুবুক, ডুবতে থাকুক, কি করে করুক। এখন স্যার মহাসচিবের জামিনটা যে হয়ে যাওয়ার কথা, কবে যে হবে স্যার? স্যার এটা ওনার এখন স্যার অতদিন যাই হোক, এখন কেন জানি মনটা খারাপ লাগে। কথা বলি স্যার, মহাসচিব দেখা করো, যার দেখা হয় ওই যে ওই কোর্টে যেদিন আসে তখন দেখা হয়, কথা হয়। কথা এর মধ্যে ওই যে আমি যেদিনকে আনছিল ওদিন তো আমি ওই যে লজ্জা বলেছিলাম। আমার কথা শোনো, ও যদি আগের মতন করে চলে, হ্যাঁ, ওর জীবনে যাবে না। আমার কথা লিখে নাও, বুঝে গেল তুমি? না, আসলে আগের মতো চললে জামিন হবে না। না, ও যদি আগের মতন করে চলে, আমি বলতেছি, আমি তো সব জানি কিছু বলতেছি, তো আমার ওর জীবনে যাবে না।
তো আগের মতন বলতে আমি যা বুঝাচ্ছি, সে কোথায় যেন তোমরা ছিল না, আমি ওর মিটিং এর আমি কখনো থাকি না, ওর মিটিং নিয়ে সে বলছে যে জিয়াউর রহমান একজন মহান রাষ্ট্রনায়ক, জিয়াউর রহমানকেও ছাড়িয়ে যাবে আমাদের নেতৃত্ব, মহানায়ক, মহানায়ক এবং এরকম শব্দ দিয়ে উঠে তারেক রহমান। ওরা বলছে যে আমরা তো ভাই এরকম লোককে জানেন কি করে আমরা। তারেক রহমানের কথা বলছে এই জন্যই বলছিল না? হ্যাঁ হ্যাঁ বলছে বলছে। তাহলে রাষ্ট্রনায়ক বলছো, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়ক কথাটা মানে বুঝো? রাষ্ট্রনায়ক মানে রাষ্ট্রের মানে যে সরকার প্রধান হয়ে রাষ্ট্রনায়ক হয় না, রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি হয়, রাষ্ট্রপতি হওয়া যায়, রাষ্ট্রনায়ক হওয়া যায় না। রাষ্ট্রনায়ক আমেরিকা ছিল যেমন রাষ্ট্রনায়ক ছিল রাষ্ট্রনায়ক ছিল তোমার লিঙ্কন, রাষ্ট্রনায়ক ছিল এরকম কিছু কিছু রাষ্ট্র। সেবন বাংলাদেশে আমরা বলি রাষ্ট্রনায়ক কি বলে না, মুজিবুর রহমানকে বলে না, মুজিবুর রহমানকে রাষ্ট্রনায়ক বলে না, কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক বলে। বুঝতে হবে তো। ওইটার তুলনা করে দিচ্ছে। রাষ্ট্রনায়ক হচ্ছে সেই যে রাষ্ট্রের কঠিন সংকট উত্তরণ করেছে, এবং রাষ্ট্রনায়ক হচ্ছে সেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য তৈরি করে সকলের সত্তা বাজার এখন মধ্যে থেকেছে। এই তো রাষ্ট্রনায়ক। অনেক কথা জি স্যার, এগুলো কথা সকলের সাথে বলা হয় না, শুনতে চাবে না, শুনতে পাবা না, শুনতে পাবা না। না স্যার বলে ফেললাম তোমাকে। জি স্যার জি স্যার, মনে রেখো। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, আর আজকে ভালো মতো